দাঁড়ালে যে, চা খাবে? পাগল হয়েছেন? বিভা আবারও অবাক। পাগল হবার মতো কিছু বলেছি নাকি? এসো, চা খাবো, ঠান্ডা পড়েছে খুব। ইউসুফ নির্বিকার। উদ্ভ্রান্ত বিভাকে সঙ্গে নিয়ে টং দোকানের দিকে এগোলো ইউসুফ। দোকানি ছেলেটাকে 1 কাপ দুধ চা আর 1 কাপ রং চা দিতে বলে আয়েশ করে কাঠের বেঞ্চিটায় বসে পড়ল। বিভাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার না পায়ে ব্যথা? বিভা ধপ করে বসল। ছেলেটা কাপে টুংটাং চামচ ঘোরাচ্ছে, এদিকে তাকাচ্ছে না তেমন। বিভা সন্দেহের চোখে এদিক ওদিক তাকালো, স্বর নামিয়ে থমথমে গলায় বলল, এটা ঠিক কোথায় বলুন তো? আমাদের গ্রাম না, তাই না? ইউসুফ চাপা হাসল। তার হাসিতেই উত্তর বুঝে গেল বিভা। ভীষণ চিন্তিত হয়ে বলল, আপনি বাসায় ফিরবেন কখন? কত রাত হয়েছে, হায় আল্লাহ। দোকানি ছেলেটা এগিয়ে আসাতে কথা শেষ না করে চুপ করে গেল বিভা। ছেলেটা ইউসুফকে চা দিয়ে তার চাটা এগিয়ে দিল। বিনীত গলায় বলল, ভাবি আপনারটা। বিভা শুকনো ঢোক গিলল দুবার। ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে খুব চেনা অথচ প্রচণ্ড অচেনা মানুষটার দিকে বিভ্রান্ত হয়ে চেয়ে রইল। দোকানি ছেলেটার সাথে টুকটাক কথা বলছে ইউসুফ। বিভা নির্বাক শ্রোতার ভূমিকায়। সে চুপচাপ মাটির দিকে চেয়ে চা খাচ্ছে, চোখ জোড়া চিন্তিত, ভ্রান্তিতে ভরপুর। তার কিছুতেই ভালো লাগছে না, অধৈর্য ছটফটে লাগছে। মন স্থির করতে পারছে না কি হচ্ছে এসব, কেন হচ্ছে, কেন প্রত্যাশিত মানুষের নিবিড় সঙ্গ তাকে স্বস্তি দিতে পারছে না। বিভা দীর্ঘশ্বাস ফেলল, মুখ তুলে বলল, দোকান বন্ধ হবে কখন? দোকানি ছেলেটা একবার ইউসুফের দিকে তাকালো, তারপর একফালি হেসে উত্তর দিল, এই তো এখনই বন্ধ হয়ে যাবো ভাবি। আপনাকে হইলেই বাতি নিবা দিমু, আবার খুলুম ভোরের দিকে। মানুষে মসজিদে যায় তো, ওই কালে আবার ভালো কাস্টমার পাওয়া যায়। বিভা মাথা দোলালো, গলার স্বর নামিয়ে ইউসুফকে বলল, যাবেন না? রাত হয়েছে। ইউসুফ উত্তর দিল না। পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে ইশারায় দোকানি ছেলেটাকে কাছে ডাকলো। সে আসলে নির্ধারিত মূল্যর খানিক বেশি এগিয়ে দিতেই বেচারা সলজ্জ হাসল, নিতে চাইল না। ইউসুফ নম্র কণ্ঠে বলল, তোমার রাখতেই হবে, এই 2 কাপ চা আমার জন্য খুব বিশেষ। বিভার কান দুটো ঝাঝা করে উঠল। সে কোনোভাবেই হজম করতে পারছে না ইউসুফ কেন এমন ব্যবহার করছে, কেন তার নির্লিপ্ততায় রাজ্যময় ভঙ্গুর ধরল। বিভা উত্তর খুঁজে পেল না, প্রশ্ন করতে মন টানল না। ইউসুফ আস্তে করে হাত ধরতেই সম্বিত ফিরল। এক পলক চোখে চোখ পড়ল, চোখ নামিয়ে ধীর গতিতে সেই আদেশে পা মেলালো বিভা। ইউসুফের হাতটা অসম্ভব ঠান্ডা, নরম চাঁদের মোহনীয় আলোয় তার সুন্দর মুখখানার দিকেই বুঁদ হয়ে চেয়েছিল বিভা। তার চোখে অদ্ভুত অপারগতা, বেহায়া চোখ কিছুতেই নামছে না। আচমকা সে হোঁচট খেল, মুখ থুবড়ে পড়ে যাবার আগেই হাত টেনে সামলিয়ে দিল ইউসুফ। ফিচেল গলায় বলল, রাস্তা দেখে হাঁটো বিভা, অন্য কিছু পরেও দেখা যাবে। ঝুমঝুমে মেয়েলি মনে হয়তো তীব্র ঠান্ডা ততটা কাবু করতে পারেনি যতটা কাবু করল এই অতি সামান্য ছোট্ট বাক্য যুগল। বিভা চিফ দিয়ে ঠোঁট ভেজালো, মিনমিন করে বলল, আমি রাস্তা দেখেই হাঁটছি, অন্য কিছু না। তাই নাকি? ভালো তো। তার কণ্ঠে স্পষ্ট বিদ্রুপ। বিভা উসখুস করল কিছুক্ষণ, তারপর না পেরে ডেকে উঠল। শোনেন। অসহ্য অধৈর্য কণ্ঠটা রাস্তার নিস্তব্ধতা ফুঁড়ে আলোড়ন সৃষ্টি করল, প্রতিধ্বনির মতন বেজে উঠল। ইউসুফ নরম গলায় উত্তর দিল, বলো। আপনি ঠিক আছেন তো? ইউসুফ হাসল, উত্তর দিল, তোমার কি মনে হয়? নেই। আপনি ঠিক নেই নিশ্চিত? আছে, আমি ঠিক আছি। বিভা থমকালো। শক্ত হাতের বাঁধন কি আরও একটু শক্ত হয়ে উঠল? যত শক্ত হলে তাতে আর ভাঙন ধরানো যায় না। তন্দ্রার ঘুম ভেঙে গেছে, সে উঠে বসে আছে। চাতক পাখির মতো আধো অন্ধকার ঘরটাই চোখ বোলাচ্ছে। সরফরাজ গভীর ঘুম। তন্দ্রা উঠে বসেছে, সে টের পায়নি। পেলে এতক্ষণে তন্দ্রাকে ঘুমিয়ে পড়তে হতো, যেভাবেই হোক তাকে ঘুম পাড়ানো হতো।
তাকে ঘুম পাড়িয়ে রাত ভোর পায়চারি করা হতো। তন্দ্রা হাই তুলল, ঘাড় ফিরিয়ে সরফরাজের কাছে ঝুঁকে গেল। মুখটায় দুশ্চিন্তায় ছাপ ফুটে উঠেছে। ইভার বিয়ে নিয়ে হাজারখানেক ভাবনায় ডুবে থাকে, প্রকাশ করে না, কিন্তু সে বুঝতে পারে এই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কোনো কিছুতে একটু ত্রুটি রাখা চলবে না তার। তন্দ্রা পেলবো হাত দিয়ে আলতো করে সরফরাজের চুল নেড়ে দিল। সরফরাজ একটু নড়ে চড়ে আয়েশ করে ঘুমালো। খুব ক্লান্ত বোঝা যাচ্ছে। তন্দ্রা তাকে আর বিরক্ত করলো না, আস্তে আস্তে বিছানা ছাড়লো, গুটি গুটি পায়ে দরজার ছিটকিনি নামালো, তারপর বেরিয়ে পড়ল। বারান্দার মৃদু আলো জ্বালানো, কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থেকে ইভার ঘরের কাছে যেয়ে দাঁড়ালো তন্দ্রা। দরজাটা একটু ফাঁক করলো। ইভা বাহাদুরকে ঘুমে বিভোর দেখে মুচকি হাসলো, দরজা ভিড়িয়ে দিল আবার। একটু সামনে এগোতেই বিভার ঘর পড়ল। বিভা দরজা আটকে ঘুমায়, তবু কি ভেবে যেন আলতো ধাক্কা দিল তন্দ্রা। তাকে অবাক করে দিয়ে দরজা খুলে গেল। চাঁদের আলো আসা খালি বিছানাটার দিকে ভ্রুকুচকে চেয়ে রইল তন্দ্রা। ওরা এখনো ফেরেনি। খোলা চুলগুলো বাঁধা দরকার, খুব যন্ত্রণা করছে। আস্তে করে ইউসুফের হাত ছাড়িয়ে দুহাতে আলগোছে চুলগুলো মুঠোবন্দি করল বিভা। কাচের চুড়ি রিনিঝিনি করে বেজে উঠল। সাথে সাথে ইউসুফ ঘাড় ফিরিয়ে প্রায় ধমকে উঠে বলল, চুল বাঁধছো কেন? বিভা হতচকিত হলো। 2 সেকেন্ড ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বোকার মতো হাত নামিয়ে ফেলল। বিড়বিড় করে বলল, না বাঁধছি না। তারপর আবার সব চুপচাপ। একলা চাঁদের আলো, কনকনে ঠান্ডা, আর ঘন্টা তিনেক ধরে গলায় আটকে থাকা অস্বস্তি উপেক্ষা করে খুব ধীর গলায় ইউসুফ ডেকে উঠল, বিভা। বিভা অন্যমনস্ক উত্তর, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি বিভা, ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আর ভালোবাসা যায় না। বিভা একবার চমকে তাকালো। ইউসুফ সামনের দিকে তাকিয়ে আছে বিধায় দৃষ্টি বিনিময় হবার সুযোগ হলো না। অনেকক্ষণ পর্যন্ত কোনো প্রত্যুত্তরও পাওয়া গেল না। তবে একটু সময় যেতে না যেতেই একটা ভীষণ সুখী মেয়েলি কণ্ঠ হু হু করে ফুঁপিয়ে উঠল। তপ্ত জল গড়িয়ে পড়ল তার হিমশীতল ঠান্ডা গাল বেয়ে। বিভার কান্না ক্রমাগত বাড়ছে। সে রুদ্ধশ্বাসে ফোঁপাচ্ছে। ইউসুফকে পাল্টা কথা বলার সুযোগ দিচ্ছে না। ইউসুফ দিশেহারা হয়ে হাঁটা থামিয়ে দিল। দিকবিদিক চোখ বুলিয়ে আস্তে করে তাকে কাছে টেনে নিল। বুকে মাথা চেপে বলল, এমন করে না। ইস। উষ্ণতম নিরুপদ্রব ভীষণ কাঙ্ক্ষিত জায়গাটার আলিঙ্গন পেতেই প্রচণ্ড জোরে হঠাৎ হওয়া বজ্রপাতের মতন হাউমাউ করে উঠল বিভা। ইউসুফের নিচের উপর রাগ হলো। মাঝ রাস্তায় কথাটা বলা তার জন্মের ভুল হয়েছে। সঙ্গিনী অতিরিক্ত আবেগী। তার এত সাধের বহিঃপ্রকাশে সে আকাশ ভাঙা কান্না জুড়ে দিয়েছে। বিভার শরীর অস্বাভাবিক ঠান্ডা, সে কাঁপছে। পেছনের সিটে বিভাকে বসিয়ে গাড়ির সব কটা জানালার কাঁচ তুলে দরজা আটকে দিল ইউসুফ। হলুদ লাইট নিভিয়ে নিজেও যেয়ে বসলো পিছনে। বিভা সিটে পা তুলে জানালায় পিঠ দিয়ে বসে আছে। তার চোখ মুখ ফুলে গেছে। বারবার হাতের পিঠে চোখের পানি মুছে নিচ্ছে। ইউসুফ গলা ঝেড়ে পড়ল, আমি তো ভালো কথা বললাম, তুমি এইভাবে কাঁদলে কেন? বিভা মুখ তুলল। এতক্ষণ নত যেন হয়েছিল। মুখ তুলে সে কোনো কথা বলল না, বাকশূন্য হয়ে রইল। তারপর আবার মাথা নোয়ালো। ইউসুফ আদুরে গলায় ডাকল, বিভা। বিভা জবাব দিল না। ইউসুফ হাত বাড়িয়ে বলল, এদিকে এসো, আমার কাছে এসো। বিভা চুপ করে এলো। বুকের পাশে মাথা রেখে শামুকের মতো গুটিয়ে গেল। মুখে কিচ্ছুটি বলল না। ইউসুফ হাসল। বিভার হাত টেনে চুড়িগুলো খুলে নিল। তার শব্দ ভালো লাগছে না। চুড়িতে শব্দ হচ্ছে, কিন্তু অবাক হয়ে বলল, চুড়ি খুলছেন কেন? চুড়ি খুলে ইউসুফ পাশে রেখে দিল। বিভার বরফ হাত নিচের দুহাতের মাঝে নিয়ে ঘষে দিতে দিতে বলল, আমি তোমাকে কিছু কথা বলবো বিভা। খারাপ কিছু, তাই না? খুব খারাপ, খুব নিষ্ঠুরও বলতে পারো। তুমি প্রচন্ড আবেগী, তবুও আমার বলতেই হবে। কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কাঁদবে না। তুমি কাঁদলে আমি গুছিয়ে বলতে পারবো না। তুমি কাঁদবে না, কথা দাও। আমি যে কাঁদবই আপনি কিভাবে জানেন?
ইউসুফ তার কথার প্রেক্ষিতে জবাব দিল না, হাত মেলে বলল। কথা দাও। বিভা হাতে হাত রাখলে কিছু সময় চুপ করে রইল ইউসুফ। এরপর নিস্তব্ধতা ছিঁড়ে বলল, তুমি জানো বাহাদুর কে? বিভা ভ্রু কুচকালো, বলল, কেন? ছোট চাচা চাচির ছেলে? বাহাদুর আসার আগে কোনোদিন তাদের নামও শুনেছ? এমনকি আজ অব্দি ও বাড়িতে কখনো ওনাদের নিয়ে কোনো কথা হয় না। কেন জানো? ওনাদের সাথে আমাদের পরিবার সব সম্পর্ক ছিন্ন করেছিল। কেন করেছিল তা জানো? কারণ ওনারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন ছিলেন, ঠিক আমাদের মতো। এটুকু বলেই থেমে গেল ইউসুফ। বিভা অবুঝ নয়, ইউসুফের কথার মানে সে বুঝতে পারল। সবটা চকচকে ঝকঝকে হয়ে যাবার পরও কেমন অসহায় আর্তনাদ করে জিজ্ঞেস করল, কি সব বলছেন? ইউসুফ বিভার দিকে তাকালো না, জানালার কাছের ভিতর দিয়ে বাইরে তাকিয়ে বলতে থাকলো, আমাদের দাদারা 2 ভাই ছিলেন। দাদা বড় ছিলেন। দাদার ঘরে আমাদের বাবারা 3 জন, আর দাদার ছোট ভাইয়ের ঘরে 1 মেয়ে। সেই একমাত্র মেয়েই হলেন বাহাদুরের মা, অর্থাৎ আমাদের ছোট চাচি। ছোট চাচা আর তিনি একে অপরকে ভালোবাসতেন। দাদা বা তার ভাই কেউই এই সম্পর্ক মেনে নেয়নি। ওনারা সাফ অসম্মতি জানিয়ে দেন। শেষমেশ তারা পালিয়ে বিয়ে করেন। দাদা ছোট চাচাকে ত্যায্যপুত্র ঘোষণা করেছিলেন। চাচি একমাত্র সন্তান হবার পরও তার বাবা কোনোদিন আদরের মেয়ের খোঁজ নেননি। গ্রামে জানাজানি হয় সহজেই। তখনও হয়েছিল। আমাদের রক্ষণশীল বনেদি পরিবার দাদা তাকে বউ নিয়ে বাড়িতে উঠতে দেননি। ছোট চাচা শহরে চলে যান। বছর 3 মাথায় বাহাদুর জন্ম নেয়। বাহাদুরের 1 বছর পূর্ণ না হতেই ট্রলার দুর্ঘটনায় চাচা চাচি মারা যান, একসাথেই মারা যান। বাহাদুর ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। দাদারা দুজনেই তখন মারা গিয়েছেন। আমাদের বাবারা বাহাদুরকে নিয়ে আসেন। চাচা চাচির কবর কোথায় তাও তাদের দেখার ভাগ্য হয়নি। এত বড় পরিবার, মা বাবা স্নেহ থেকে চাচা চাচি বঞ্চিত হয়েছিলেন কেবল এই ভালোবাসার অপরাধে। জেনে শুনে এমন অপরাধে আমি কিভাবে তোমাকে জড়াবো বিভা? বলো, আমাদের এত হাসি খুশি পরিবারে এমন নির্মমতার পুনরাবৃত্তি আমি চাই না বিভা। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন সত্য। আমি তোমাকে পাবো না, এটা ঠিক তেমনই একটা সত্য। বিচ্ছেদ দরকার নেই বিভা, ভালোবাসাটাই না হোক। বিভা নিষ্প্রাণ চেয়ে রইল, চোখ বেয়ে টুপ টুপ ফোঁটা পড়ছে। কথা ভঙ্গ হয়েছে হয়তো, নাকি ইউসুফের কথা শেষ? ইউসুফ কেমন যেন হাসলো। বিভার আঙ্গুল নড়াচড়া করতে করতে বলল, জানো, আমি ভালোবাসতাম না, তুমি আমাকে বাধ্য করেছো বিভা, জোর করে ভালোবাসিয়েছ। কবে থেকে তোমার পাগলামো শুরু হয়েছিল আমার মনে নেই। আমার এত বছরের জীবনের দ্বিতীয় কোনো নারীর এমন পাগলামো আমি দেখিও নি। আমি খুব অন্তর্মুখী স্বভাবের। তুমি জানো, আমি চুপচাপ থাকতে পছন্দ করি, থাকিও। তুমি খুব চঞ্চল, বিপরীতে আকর্ষণ হও। তোমারও বোধহয় তাই হয়েছিল। ছোট্ট থেকে তুমি আমার চোখের সামনেই বড় হয়েছ। ইভা ইউসুফ ভাই ডাকলেও তুমি আমাকে এই জন্মে কোনো দিন ভাই ডাকনি। এরপর যখন আরেকটু বড় হলে, 16 গড়িয়ে 17 পড়লে, যখন তখন আমার দিকে এক ধ্যানে চেয়ে থাকা কিশোরীর চোখ দুটো দেখে আমি সবই বুঝতাম। জানো, তোমার পাগলামোতে সায় না দিলেও বাধা দিতাম না, তোমাকে কাছে না টানলেও দূরে ঠেলে দিতাম না। আমার ভুল, অপারগতা। তারপর একটা সময় ওই যে তুমি আমাকে বাধ্য করে ফেললে, শত সংযম ভেঙে গুড়িয়ে ঠিক ভালোবাসিয়ে ফেললে। ইউসুফ থামলো। বিভা টলমল চোখে চেয়ে স্মিত হেসে বলল, চাচা তোমাকে অসম্ভব ভালোবাসেন বিভা। আমি চাই না তার চোখে তুমি কখনো কোনোদিন অপ্রিয় হও। বিভা হু হু করে উঠল, হেঁচকি তুলে বলল, আপনি কিভাবে জানেন কেউ মানবে না? জানি। আমি ঠিক মানিয়ে নেব। ইউসুফ শক্ত চোখে চাইল, কাট কাট গলায় বলল, খবরদার, তুমি কখনো কাউকে কিচ্ছু বলবে না, আর পাগলামি করবে না, কখনো না। তুমি ছোট, ভালো খারাপে পার্থক্য করতে পারো না। আমি যথেষ্ট বুঝি তোমার থেকে। তোমার সম্মান নিয়ে তুমি না ভাবলেও আমি ভাবি।
বিভা চোখ তুলল, বাস্তববাদী ভীষণ কঠোর মানুষটার দিকে চাইল। ভালোবাসা কি কখনো বুঝে শুনে করা যায়? এত নিয়মে বাধা থাকে, এত চিন্তা, এত ভাবনা সেখানে ঠাঁই পায়? বিভা আর প্রশ্ন করল না, বুকে গাল লেপটে দিয়ে চোখ বুঝল। মাথা ব্যথা করছে খুব। তার লতানো দেহটাকে নরম হাতে আগলে ধরল ইউসুফ। বিড়বিড় করে বলল, এই জীবনের সহস্রবার তোমাকে স্পর্শ করার অভিপ্রায়ে আমি মুখ বুজে মাটি চাপা দিয়েছি। তোমার চোখের পানি মুছতে যেও বারে বারে হাত গুটিয়ে নিয়েছি। যেখানে তোমার ভেজা চোখে আমার সহ্য হয় না, সেখানে নিজে তোমার চোখের পানির কারণ হয়েছে। সহজ মনে করছো? করছি না তো। তোমার শরীর খারাপ লাগছে? এত কাঁদলে কেন? বিভার উত্তর পাওয়া গেল না। তার ছোট্ট শরীরটাকে আগলে নিয়ে এক চরম অন্তর্মুখী মানুষ প্রহর গুনল। কাঁদতে কাঁদতে একসময় ইউসুফের চওড়া বুকটাতেই শিশুর মতো ঘুমিয়ে পড়ল বিভা।